আকাশে কালো মেঘ দেখা গেলেও সূর্যের শেষ লালচে আভাটুকু তখনও পুরোপুরি বিলীন হয়ে যায়নি। রাস্তার দুপাশের বিস্তীর্ণ প্রান্তর থেকে ভেসে আসছে কাঁচা মাটি আর শিশির ভেজা ঘাসের সোঁদা গন্ধ। দূরে বাঁশবাগানের মাথায় ক্রমশ ঘনীভূত হচ্ছে জমাট অন্ধকার। পাখিরা তাদের শেষ কলকাকলি সেরে কবেই নীড়ে ফিরে গেছে, আর ঠিক সেই শূন্যস্থান পূরণ করতে শুরু করেছে ঝিঁঝি পোকার একটানা কলতান। গ্রামের সেই ধুলোমাখা আঁকাবাঁকা মেঠো পথ ধরে আনমনে হেঁটে চলেছে কৃষ্ণ। তার প্রতিটা পদক্ষেপে সারাদিনের ক্লান্তির ছাপ ফুটে উঠলেও তার মুখে ছিল এক তৃপ্তির হাসি। আজ প্রায় 1 মাস পর আমি আমার রুক্মিণীকে দেখব। কতদিন হয়ে গেল ওকে দেখিনি আমি। তখন চারপাশ ছেয়ে গিয়েছে নিকষ কালো অন্ধকারে। ধীরে ধীরে সে এগিয়ে গেল গ্রামের শেষ প্রান্তের সেই জরা জীর্ণ অর্ধভগ্ন কুটিরের সামনে। কুটিরের ভেতর প্রবেশ করা মাত্রই কৃষ্ণ দেখল একটা 70 বয়স্ক মহিলা মেঝেতে মাথায় হাত দিয়ে বসে আছে, আর ঠিক পাশেই পড়ে আছে একটা খড়গ। কে আপনি, আর এখানে কি করছেন? আপনাকে তো আগে এখানে কখনো দেখিনি। নিজের প্রশ্নের কোনো উত্তর না পেয়ে কৃষ্ণ আর সেদিকে দৃষ্টিপাত না করে খুঁজতে লাগলো তার রুক্মিণীকে। রুক্মিণী, তুমি কোথায়? ছোট্ট কুটিরের প্রতিটি কোণ তন্ন তন্ন করে খুঁজেও কৃষ্ণ তার রুক্মিণীকে খুঁজে পেল না। রুক্মিণীকে খুঁজে না পাওয়ার আক্ষেপ ধীরে ধীরে পরিণত হলো সন্দেহে। খানিকটা গলা খাঁকিয়ে রুক্মিণী কোথায়? কৃষ্ণের কথা শুনে বুড়ির মুখ দিয়ে একটা ক্ষীণ শব্দ বেরিয়ে এলো। ও নেই। নেই? নেই মানেটা কি? কোথায় গেছে ও? আজও নেই, তুমি বরং কাল এসো। কাল আসবো মানেটা কি? হ্যাঁ, আজ প্রায় 1 মাস পর আমি ওর সাথে দেখা করার জন্য এসেছি, আর আপনি বলছেন আমাকে কাল আসতে? হ্যাঁ, এই মুহূর্তে আমি যা বলছি তাই করো। এটা তো রুক্মিণীর ভিটে। আপনি এখানে কি করছেন? আপনার আপনার পরিচয় কি? হ্যাঁ, তা জেনে তুমি কি করবে বাছা? এবার তো আমার আপনাকেই সন্দেহ হচ্ছে। রুক্মিণী তো আমাকে বলেছিল ওর 3 কুলে কেউ নেই, তাহলে আপনি? কৃষ্ণের কোনো কথায় কর্ণপাত না করে সে বৃদ্ধা মহিলা খড়গটা হাতে তুলে খোলা দরজা দিয়ে বেরিয়ে গেল। বাইরের অন্ধকারের সাথে মিলিয়ে গেল সে। এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কৃষ্ণ। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার কোনো মানই খুঁজে না পেয়ে কৃষ্ণ নিরাশ হয়ে গ্রামের মেঠো পথ ধরে নিজের বাড়ির পথে এগোচ্ছিল। কে হে, কেষ্টা নাকি রে? হ্যাঁ, কে? হরেন জেঠু নাকি? হ্যাঁ, কেষ্টা, আমি হরেন। কেমন আছো তুমি? হ্যাঁ, মোটের উপরে বেশ ভালোই আছি। তা তোর কি খবর? একদিন কোথায় উদাও হয়ে গেছিলি? এই ব্যবসার কাজে একটু শহরে গিয়েছিলাম গো জেঠু। এই তো আজ বিকেলেই ফিরেছি। তাই সন্ধেবেলা ওদিকে কোথায় গেছিলি? আমি একজনের সাথে দেখা করতে গিয়েছিলাম। বাবা, কার সাথে? সে এই গ্রামেই থাকে। ওর নাম রুক্মিণী। কি নাম বললি? রুক্মিণী? হ্যাঁ জেঠু, রুক্মিণী। না, আমার মনে হচ্ছে তোর কথা একটা ভুল হচ্ছে। ওই নামে তো আমাদের গ্রামে কেউ থাকে বলে আমার জানা নেই। হ্যাঁ, কি কি বলছোটা কি জেঠু? তুমি 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 ঠিক জানো? আরে হ্যাঁ রে, 3 কাল গিয়ে 1 কালে ঠেকলো। যাই হোক, তোর সঙ্গে ওই কি যেন নাম বললি, রুক্মিণী, ওর দেখা কিভাবে হয়েছিল? আমি তো বুঝতে পারছি না তুমি এত কথা কেন জিজ্ঞেস করছো। আহা, তোকে যে প্রশ্নগুলো করছি তার উত্তরগুলো দে না। ওর সাথে আমার গ্রামের মেলাতেই পরিচয় হয়েছে। এই তো ধরো 1-1.5 মাস আগে। তোর ওই মুখের হাসি বলে দিচ্ছে যে তোদের সম্পর্কটা শুধু বন্ধুত্বে আটকে নেই। তুমি ঠিকই বলেছ জেঠু, আমি ওকে ভালোবাসি। দেখ বাবা কেষ্টা, ভালোবাসিস ভালো কথা, কিন্তু একে অপরকে চেনাটাও তো খুব জরুরি। ও খুব ভালো মেয়ে জেঠু। আহা, ভালো খারাপ সেই প্রশ্নে আসছি না। তুই মেয়েটির সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়েছিলি তো? হ্যাঁ জেঠু, নিয়েছি। তোমাকে তো আগেই বললাম ও ওই গ্রামেই থাকে, কিন্তু অনেক ছোটবেলাতেই ওর মা আর বাবা দুজনেই মারা যায়। ওর 3 কুলে কেউ নেই। কিন্তু কিন্তু কি? আরে বলতে বলতে থেমে গেলি কেন, বল না। আমি এই 1 মাসে কখনো ওর ভিটে যাইনি। আজ প্রথমবার গেলাম, কিন্তু সেখানে গিয়ে রুক্মিণীকে দেখতে পেলাম না। দেখলাম ওর ভিটে একটা বুড়ি বসে, পাশে খড়গ নিয়ে আছে। ও
বয়স ধরো ওই 70-এর আশেপাশে। আই কি বলছিস কি? হ্যাঁ গো, আমি ঠিকই বলছি। ওই বুড়িটার কথাবার্তা, আচার আচরণ আমার খুব একটা সুবিধের ঠেকলো না। যখন আমি রুক্মিণীর কথা জিজ্ঞেস করলাম তখন বলল আজ নাকি ও নেই, আমাকে কালকে আসতে বলল। তারপর যখন আমি তার পরিচয় জিজ্ঞেস করলাম তখন সে আমার কথায় বিন্দু মাত্র কর্ণপাত না করে ওই পড়ে থাকা খড়গটা নিয়ে জঙ্গলের দিকে চলে গেল। ও দেখ বাবা, কেসটা আমি তোকে একটা কথা বলি, যেটাই করবি ভেবে চিন্তে করিস, কারণ তুই তোর বাপ মায়ের একমাত্র ভরসা। নিজে খেয়াল রাখিস। কৃষ্ণ হরেন জেঠুর বলা কথার কোনো অর্থ খুঁজে পেল না। তবে সে হরেন জেঠুর মুখে লক্ষ্য করেছিল এক চাপা উদ্বেগ। আর একটাও কথা না বলে হরেন জেঠু স্থান ত্যাগ করল। হরেন জেঠুর প্রতিটি কথা কৃষ্ণের মাথার ভেতর তখনও হাতুড়ির মতো ঘা দিচ্ছিল। রুক্মিণী কে, কি তার পরিচয়? এসব নানাবিধ প্রশ্ন তার মনকে জর্জরিত করে তুলেছিল। এসব ভাবতে ভাবতে তার পা দুটো তাকে নিজের অজান্তেই নিয়ে এলো সেই ঘন জঙ্গলের দিকে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপর তুমি চিরতরে মুক্তি পাবে, আর আমি পাবো আমার কাঙ্ক্ষিত সেই। দেখে তো মনে হচ্ছে এ তো সেই বুড়িটা। ব্যাপারখানা তো মোটেও ভালো ঠেকছে না। ছেলেটির ছটফটানি তখন চরমে পৌঁছেছে। পিশাচ মূর্তির মুখে আর গায়ে লেপে দিতে শুরু করলো, আর তার মুখমণ্ডলে ফুটে উঠল এক তৃপ্তির হাসি। আর ঠিক সেই মুহূর্তেই শুরু হলো এক অলৌকিক রূপান্তর। কৃষ্ণের চোখের সামনে বুড়ির কুঁচকে যাওয়া চামড়া ধীরে ধীরে টান টান হতে শুরু করলো। সাদা চুলগুলো হয়ে উঠল রেশমের মতো কালো আর ঘন। কয়েক মুহূর্তের মধ্যেই সেই কুৎসিত জরাজীর্ণ বৃদ্ধার জায়গায় দাঁড়িয়ে রইল এক অপূর্ব সুন্দরী যুবতী। পূর্ণ যৌবন ফিরে পাওয়া সেই নারী ঘুরে দাঁড়াতেই কৃষ্ণের বুকটা ধক করে উঠল। ঝোপের আড়াল থেকে সে দেখল এ তো অন্য কেউ নয়, এ তার প্রিয়তমা রুক্মিণী। এ তো কোনো মানুষ নয়, এ যে এক রক্তপিপাসু পিশাচ। আতঙ্কে কৃষ্ণের শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল। কৃষ্ণ বুঝতে পারল এতদিনের সেই প্রেম, সেই মায়া সবটাই ছিল এক মরণ ফাঁদ। পরের দিন বিকেলে নদীর তীরে একলা ছিল কৃষ্ণ। গত রাতের সেই বীভৎস দৃশ্য, সেই অমানুষিক চিৎকার আর রুক্মিণীর সেই মায়াবী রূপান্তরের স্মৃতি তার দু চোখে বারবার ভেসে উঠছিল। ঠিক এমন সময় পেছন থেকে দুটো নরম হাত এসে তাকে আলতো করে জড়িয়ে ধরতেই সে চমকে উঠল। পেছন ফিরে তাকাতেই সে দেখল সেখানে দাঁড়িয়ে আছে রুক্মিণী। কি গো, এখানে এভাবে একলা কি করছো? আমার কথা কি একদম ভুলেই গিয়েছো? কি হলো, শরীর খারাপ? এভাবে চুপ করে আছো কেন? বলো না কি হয়েছে। না, কিছু হয়নি। কি হলো, এরকম করছো কেন? কি হয়েছে তোমার? এই 1 মাসের ব্যবধানে তুমি এমন কিছু করেছো যা আমার থেকে তুমি লুকিয়েছো, মানে এমন কিছু আছে? এই, তোমার কি হয়েছে বলো তো? আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। আজ অব্দি এমন কোনো ঘটনা নেই যেটা আমি তোমাকে বলিনি। তাও যদি তোমার মনে কোনো সন্দেহ থেকে থাকে তুমি সেটা বলতে পারো আমাকে। আমি অবশ্যই সেটা দূর করার চেষ্টা করব। একবার ভেবে দেখো তো, সত্যি কি এমন কোনো ঘটনা আছে যেটা তুমি আমার থেকে লুকিয়েছো? না, নেই। অবশ্যই লুকিয়েছো, আর সেটাই হলো তোমার আসল পরিচয়। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। তুমি কে? হ্যাঁ, কি তোমার আসল পরিচয়? ইমা, কি অলক্ষণী কথা! আমি তোমার রুক্মিণী, চিনতে পারছো না আমায়? না, পারছি না। আমি যে রুক্মিণীকে চিনতাম তার সাথে গতকাল রাত্রে দেখা সেই রুক্মিণীর কোনো মিল নেই। মানে
কাল রাতে আমি জঙ্গলে গিয়েছিলাম রুক্মিণী। আমি নিজের চোখে তোমার ওই বিভৎস রূপান্তর দেখেছি। আমি দেখেছি কিভাবে এক বৃদ্ধা থেকে এক লহমায় যুবতী হয়ে উঠেছ তুমি। বলো, বলো তুমি কে? কৃষ্ণের কথাগুলো শুনে রুক্মিণীর মুখের সেই কৃত্রিম মায়াবী হাসির পর্দা পলকের মধ্যে সরে গেল। এক মুহূর্তের জন্য সময় যেন থমকে দাঁড়ালো, চারপাশটা কেমন যেন থমকে গেল। রুক্মিণীর চোখের মণি দুটো কুঁচকে উঠল, আর পরক্ষণেই তার দু চোখ বেয়ে নেমে এলো জলের ধারা। সে মাথা নিচু করে ফুঁপিয়ে কেঁদে উঠল। আমি জানতাম কৃষ্ণ, আমি জানতাম তুমি একদিন সব জানতে পারবে, কিন্তু বিশ্বাস করো, আমি এটা চাইনি। তাহলে কি চেয়েছিলে তুমি? আমার আসল নাম রুক্মিণী নয়, তাহলে? আমার আসল নাম রাধা। আজ থেকে অনেক বছর আগের কথা। তখন আমি এই গ্রামেই থাকতাম। অনেক ছোটতেই নিজের বাবা মা দুজনকেই হারাই, কিন্তু আমার সবচেয়ে বড় অপরাধ ছিল আমি অন্যান্য মেয়েদের মতো রূপসী ছিলাম না। তখন আমার বয়স মাত্র 15। তখনই আমার মাথা ভর্তি হয়ে গিয়েছিল ধবধবে সাদা চুলে, ঠিক যেন কোনো 70 বছরের বৃদ্ধার মতো। গায়ের লোকে আমাকে ডাকতো বুড়ি ডাইনি বলে। সমবয়সী ছেলেরা আমাকে দেখলে বলে হাসাহাসি করত। সেই জন্য গায়ের লোকেরা আমাকে নানাভাবে অপমান করত। একদিন এই দেখ দেখ দেখ, চৈত্র মাসের দুপুরে অমাবস্যার অন্ধকার নেমে এসেছে রে। আরে ওই মুখ দেখলে তো ঘরের ছোট বাচ্চারাও ভয় পেয়ে যাবে। কেন আমায় এভাবে অপমান করো জেঠু? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। অলক্ষী, তো ছায়া মারালেও পুরো দিনটা আমাদের খারাপ যায়। দেখেন দেখে, নিজের কালি ঝুলি মাখা মুখ নিয়ে ঘরে গিয়ে বসে থাক ডাইনি কোথাকার। প্রতিদিন প্রতিনিয়ত মানুষের অপমান আর তাদের কটু কথা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। মাসখানেক পর থেকে গ্রামে মরক দেখা দিল। একের পর এক গরু বাছুর মরতে শুরু করলো অকারণে। আর একদিন সকালে গ্রামের লোকেরা আমার ঘরের দাওয়ায় একটা মৃত বাছুর পড়ে থাকতে দেখল। আর কারোর বুঝতে বাকি রইল না যে এটা আমার কুনজর আর তুকতাকের ফল। আজ একটা হিল্লে করতেই হবে। নিজের ঘরে কিলি ডাইনি, আমাদের পশুপাল শেষ করে দিবি তুই। দোহাই তোমাদের, আমি কিচ্ছু করিনি। কে বাছুরটা এখানে রেখে গেছে আমি জানি না, আমি নির্দোষ। ঢং করিস না, তোর ওই রাক্ষসের দাঁত দেখে সবাই জানে তুই কি চিজ। এই মারো একে, মারো, তবেই গ্রাম পবিত্র হবে। তখন আধমরা অবস্থায় ওরা আমাকে টানতে টানতে জঙ্গলের অনেক গভীরে ফেলে দিয়ে এলো। গ্রামবাসীরা সবাই ভাবলো আমি মারা গিয়েছি। কতক্ষণ আমি ওই জঙ্গলে জ্ঞান হারিয়ে পড়েছিলাম তার ইয়ত্তা নেই। যখন আমার জ্ঞান ফিরে আসে তখন দেখি আমার সারা শরীর ধুলো কাদায় মাখামাখি। ঠিক সেই মুহূর্তেই সেখানে উদয় হলেন এক সাধিকার। উনি আমাকে সেবা শুশ্রূষা করে ধীরে ধীরে সুস্থ করে তুললেন। তারপর আমি ধীরে ধীরে উঠে বসি। তখন উনি আমাকে জিজ্ঞেস করলেন এই অবস্থা কি করে হলো, কে বা কারা এর জন্য দায়ী। আমি সমস্ত ঘটনা তাকে খুলে বলি। সব ঘটনা শোনার পর উনি বললেন, মানুষ বড় নিষ্ঠুর রে মা। মানুষ আজকাল কেবল মন নয়, বরং তার রূপ, তার অর্থ, প্রতিপত্তি দিয়ে অপর প্রান্তের মানুষটাকে বিচার করে। আমি আর বাঁচতে চাই না মা, কেন বাঁচালে তুমি আমায়? বাঁচা মরা এসব কি তোর আর আমার হাতে রয়েছে? সবটাই বিধির লিখন রে। যাকে যতটা আয়ু দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন ভগবান, ততদিন আমাদের এই পৃথিবীতে থাকতে হবে। সবটাই ওনার ইচ্ছে। এই কুৎসিত রূপ নিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকা মানে তো প্রতি মুহূর্তে মরা। আমি এই রূপ নিয়ে আর ফিরতে পারবো না মা। তাহলে তুই কি চাস? আমি সুন্দরী হতে চাই, এমন রূপ চাই যে রূপের সামনে প্রতিটা পুরুষ তার মাথা নত করবে। সবাই আমার রূপের আগুনে জ্বলে পুড়ে মরবে। রূপ তো তুই পাবি রাধা, কিন্তু তার মূল্য বড়ই ভয়ঙ্কর। সৌন্দর্যের এই মায়া ধরে রাখতে তোকে যে অনেক বড় ত্যাগ স্বীকার করতে হবে। তুই পারবি তো? আমি সব পারবো মা। যারা আমায় ডাইনি বলে পাথর মেরেছে তাদের আমি ছাড়বো না।
এই তরলটুকু পান করলেই তুই তোর রূপ যৌবন চিরতরে ফিরে পাবি। তোর এই কুৎসিত কালো চামড়া হবে জোছনার মতো সাদা, তোর এই দাঁত হবে মতির মতো উজ্জ্বল। কিন্তু মনে রাখিস রাধা, এই রূপ ধরে রাখতে গেলে তোকে প্রতি অমাবস্যায় এই পিশাচ মূর্তির সামনে হবে। সেই তো যখন আহুতি দিবি তখন এই শিশি আবার পূর্ণ হবে। একটি শিশিতে তোর যৌবন থাকবে ঠিক 1 মাস। বল, তুই রাজি? আমি রাজি মা। তাহলে তাই হোক। রাধা নয়, আজ থেকে তোর নতুন নাম রুক্মিণী। আর ঠিক সেই মুহূর্তেই শুরু হলো এক অলৌকিক পরিবর্তন। আমার সাদা চুলগুলো কালো রেশমের মতো ঝরঝর করে পিঠে নেমে এলো। কুঁচকানো চামড়া টান টান হয়ে এক অপূর্ব উজ্জ্বলতা ধারণ করলো। কয়েক মুহূর্তের মধ্যে সেই কুৎসিত জরাজীর্ণ রাধা বিলীন হয়ে গিয়ে সেখানে দাঁড়িয়ে রইল এক পরমা সুন্দরী নারী। এটা আমি? হ্যাঁ, এটাই তুই। বিশ্বাস হচ্ছে না, তাই তো? আমি তোমার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না মা। তুমি রুক্মিণী হও কি রাধা হও, তুমি কুৎসিত নাকি অপরূপ সুন্দরী, এসবে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু একটা কথাই জানতে চাই, এই নরবলির চক্র, এই রক্তের আহুতি, এইসব তুমি কবে ছাড়বে? আমি আমি জানি না কৃষ্ণ, এটা আমার ওপর দিয়ে যায়, আমি নিয়ন্ত্রণ করতে পারি না। পারো পারো, পারতেই হবে তোমাকে। আমি তোমার পাশে থাকবো সারাটা জীবন। তোমাকে একলা আমি ছাড়বো না। শুধু শুধু এই পিশাচের সাধনাটা তুমি ছেড়ে দাও। আমরা দূরে কোথাও চলে যাব, নতুন করে শুরু করবো। হ্যাঁ, তুমি তুমি সত্যি আমাকে এভাবে নেবে? এই আমাকে? হ্যাঁ, এই তুমি কি? আজ থেকে সব ছেড়ে দেব, সেই তরল সেই শিশি সব নষ্ট করে দেব। কিন্তু একা পারবো না কৃষ্ণ, তোমার সাহায্য লাগবে। বলো, কি করতে হবে আমাকে? তুমি শুধু অমাবস্যার দিন জঙ্গলে চলে এসো, যেখানে আমি। ওখানে কেন আসতে হবে? যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল, আমি সেখানেই সবটা শেষ করতে চাই। তুমি শুধু আমার সঙ্গে থেকো। তুমি আসবে তো কৃষ্ণ? কিন্তু তুমি কি আমায় বিশ্বাস করো না? তাহলে এই মুহূর্তে আমি নিজেকে শেষ করে। আবার এসব কথা কেন? আমি আমি আসবো, আমি অবশ্যই আসবো। আমি প্রতিজ্ঞা করছি। কৃষ্ণের মুখে এই কথা শোনা মাত্রই রাধার মুখে ফুটে উঠল এক তৃপ্তির হাসি। এসেছো কৃষ্ণ? আমি জানতাম তুমি ঠিক আসবে। আমি তো তোমার জন্যই বসে আছি। রাধা, ওই শিশিটা কোথায়? ওটা ওটা আজই নষ্ট করে দাও। চলো, আমরা সব ফেলে এখান থেকে অনেক দূরে পালিয়ে যাই। নতুন করে বাঁচবো আমরা। পালিয়ে কোথায় যাবে কৃষ্ণ? এই সৌন্দর্য, এই মায়া, এগুলো কি এত সহজে ছেড়ে দেওয়া যায়? তুমি বলেছিলে না আমার কুৎসিত রূপটাকেও তুমি ভালোবাসবে। তবে আজ আমার এই সৌন্দর্যের ক্ষুধা মেটাতে তুমি একটু সাহায্য করবে না? এইসব কি বলছো রাধা? তুমি তো কথা দিয়েছিলে। তুমি সবটাই কি মিথ্যে কথা দিয়েছিলে শুধুমাত্র আমাকে ফাঁদে ফেলার জন্য? ফাঁদ নয় কৃষ্ণ, এ হলো আমার নিয়ম। এই রূপ টিকিয়ে রাখতে হলে প্রতি মাসে একজনের রক্ত চাই। আর আজকের অমাবস্যায় তোমার থেকে ভালো বলি আর কি হতে পারে? তুমি আমায় ভালোবাসো না কৃষ্ণ? তবে আজ এই ভালোবাসার চরম প্রমাণ দাও। কৃষ্ণ বুঝতে পারল সে এক ভয়ঙ্কর দানবীয় মরণ ফাঁদে পা দিয়েছে। সে ঘুরে দৌড় দেওয়ার চেষ্টা করতেই পেছন থেকে এক ভারী কাঠের আঘাত নেমে এলো তার মাথার ঠিক পেছনে, আর সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সময় যেন থমকে গেছে। কৃষ্ণের চোখে আর ভয় নেই, পরিবর্তে সেখানে শুধু এক গভীর হতাশা। কৃষ্ণ, তুমি এতদিন আমাকে ভালোবাসলে, আমার রূপ দেখে মুগ্ধ হলে, আমার কথায় বিশ্বাস করলে। সেটাই তোমার সবচেয়ে বড় ভুল ছিল। তুমি তুমি আমাকে সত্যি মারবে? এতদিন সব মিথ্যে ছিল? মিথ্যে না, আংশিক সত্যি ছিল। তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার ভালো লেগেছিল, কিন্তু তার চেয়ে বেশি ভালো লাগে এই যৌবন,
এই রূপ, এই ক্ষমতা। আমি তোমাকে ভালোবাসতাম কৃষ্ণ, কিন্তু তুমি যে আমার সব সত্যি জেনে ফেলেছ। সবকিছু জেনেও কি তুমি আমাকে আগের মতো ভালোবাসতে পারবে? হয়তো পারবে না। তাই আমি নিরুপায় হয়ে তোমাকে আমি আমি তোমাকে বিশ্বাস করেছিলাম রাধা। আমি বলেছিলাম আমি তোমার পাশে থাকবো। সব ছেড়ে দাও রাধা, নতুন করে শুরু করি। তুমি শুধু আমাকে ফাঁদে ফেললে। ফাঁদ? না কৃষ্ণ, এটা আমার বেঁচে থাকার নিয়ম। তুমি যদি না আসতে তো তাহলে তোমার জায়গায় অন্য কেউ থাকতো, কিন্তু তুমি এলে আর আমি তোমাকে ছাড়তে পারলাম না। তার চোখ দুটো খোলা, কিন্তু আর কোনো আলো নেই। আমি 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 ফিরে আসবো। আজ তুমি না এলে হয়তো এটাই আমার শেষ। যা হয়নি সেটা ভেবে লাভ নেই। চল যে কেষ্টা, ফিরে চল। হ্যাঁ হ্যাঁ জেঠু, চলো। দূরে ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে, কিন্তু রাধার বলা শেষ কথাগুলো বাতাসে ভেসে থাকে এক অশরীরী প্রতিধ্বনির মতো।